হ্যালো হ্যালো চাকরিখোর বন্ধু বান্ধবী, কেমন আছো তোমরা সব? আশা করছি সবাই বেশ দারুণ আছো, সবার পড়াশোনা বেশ দারুণ চলছে। বাকি বিষয় হলো, ওয়েলকাম টু আমাদের চাকরিখোর ইউটিউব চ্যানেল। এখানে আমরা একটা সিরিজ চালাচ্ছি, ম্যাথামেটিক্সের সিরিজ, সেটাকে বলছি আমরা চাকরিখোর সিরিজ। তো আজকে সেটার 5 নম্বর ক্লাস। এখানে আজকের যে ভিডিওতে যে কন্টেন্টটা থাকবে, সেই কন্টেন্টটা নিয়ে প্রথমে আমি তোমাকে একটুখানি বলে দিই। তো এখানে অ্যাকচুয়ালি ফুড এসআই এর আমাদের যে মার্চ মাসে ফুড এসআই এর এক্সাম আছে, সেই ফুড এসআই এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোকে আমরা সলভ করব। পার্টিকুলারলি বলতে গেলে ম্যাথামেটিক্স কোয়েশ্চেনগুলোকে আমরা কিন্তু সলভ করতে চলেছি আজকে। তো এখানে 2019 সালের, এখানে দেখতে পাবে 2019 সালের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো আছে, সেই কোয়েশ্চেনগুলোকে আমি তুলে ধরেছি তোমার সামনে। তো এখানে টোটাল 50খানা কোয়েশ্চেন আছে। সেই 50খানা কোয়েশ্চেনের মধ্যে আজকের এই ক্লাসে আমরা 20খানা কোয়েশ্চেন সলভ করব, আর ঠিক পরের ক্লাসে আমরা কিন্তু বাকি 30খানা কোয়েশ্চেন সলভ করব। তো এটা হলো আমাদের স্কিম। আমি সেটা ব্রিফলি ছোট্ট করে তোমার সামনে একটুখানি তুলে ধরলাম। বাকি কন্টেন্টের দিকে অবশ্যই ফিরে যাব, কিন্তু যাওয়ার আগে একটা কথা অবশ্যই বলবো, সেটা হচ্ছে যে এই 50খানা কোয়েশ্চেন করার জন্যে তোমার কাছে সময় থাকবে 1 ঘন্টা। তার মানে 60 মিনিট, 60 সেকেন্ড, 60 মিনিট। তো 60 মিনিটের মধ্যে তোমাকে 50খানা অঙ্কের কোয়েশ্চেন তোমাকে কিন্তু সলভ করতে হবে। এখানে মূলত এরিথমেটিক প্যাটার্নেরই অঙ্ক বেশি আসে, এখানে তুমি দেখতে পাবে। তো সেই অ্যারিথমেটিক কোয়েশ্চেনগুলোকে তোমাকে কিন্তু সলভ করতে হবে। তো ডেফিনেটলি তোমার স্পিড যদি বেশি না হয়, তাহলে কিন্তু ভীষণ 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 প্রবলেম হবে। তো আমি চেষ্টা করব অঙ্কগুলোকে অবশ্যই অবশ্যই শর্টকাট মেথডে করার। আর যে শর্টকাট মেথডগুলো করব, সেটার প্রসেসগুলোকেও ছোট্ট ছোট্ট করে আমি পাশে তোমাকে বুঝিয়ে দেবো। ঠিক আছে? তো এইভাবে আমরা এই অঙ্কগুলোকে সলভ করব। তো আর সময় নষ্ট না করে তাহলে চলো যাওয়া যাক আমাদের কন্টেন্টের দিকে। তো এখানে ফুড এসআই 2019 সালের যে প্রথম কোশ্চেনটা তোমার জন্য এসেছিল, সেটা আমি স্ক্রিনের সামনে তুমি দেখতে পাচ্ছ সেটা। তো এটা অ্যাকচুয়ালি নাম্বার সিরিজের অঙ্ক ডেফিনেটলি। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে শেষ নাম্বারটা যেটা আছে সেটা তোমাকে গেস করতে হবে। তো এই টাইপের অঙ্ক ডেফিনেটলি অনেকবার আমরা করেছি। তো এখানে বেসিক কনসেপ্ট যেটা হলো, এই টাইপের মিসিং নাম্বারগুলোকে আমাকে খুঁজে বের করতে গেলে সেখানে আমাকে বেসিক্যালি ডিফারেন্সটাকে বের করতে হয়। দুটো নাম্বারের মধ্যেকার ডিফারেন্সগুলোকে আমাকে ফার্স্ট অফ অল ক্যালকুলেট করে নিতে হয়। যেমন এখানে দেখতে পাবে, খুব সহজ অঙ্কটা এটা। ডিফারেন্সটা হলো 4। এখানে তুমি 16 ডিফারেন্স পেয়ে যাচ্ছ। এখানে পাওয়া যাবে তোমার হচ্ছে 36। এখানে পাওয়া যাবে তোমার 64। তাহলে নেক্সট নাম্বারটা কি, নেক্সট যে তোমার ডিফারেন্সটা কি, সেটা গেস করতে পারছো নিশ্চয়ই। কারণ এখানে 4 মানে কি, এটা হলো 2 এর স্কোয়ার। 16 মানে কি, তার মানে হলো 4 এর স্কোয়ার। 36 মানে কি, সেটা হলো 6 এর স্কোয়ার। 64 8 এর স্কোয়ার। তাহলে ডেফিনেটলি তুমি দেখতে পাচ্ছ এটা হলো 2 4 6 8। তাহলে পরবর্তীতে হবে 10 তার স্কোয়ার। আর 10 স্কোয়ার মানে ডেফিনেটলি সেটা 100। ঠিক আছে? তো এখানে তাহলে নেক্সট নাম্বারটা কি হবে, ডেফিনেটলি 132 প্লাস 100। তার মানে 232 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে? তো অবশ্যই এটাকে একটু তাড়াতাড়ি করতে হবে, এত স্লো মোশনে করলে তো আর চলবে না। বাকি চলো, এরিথমেটিক অঙ্ক একটা তোমার সামনে তুলে ধরেছি। ঠিক আছে? তো এখানে বলছে যে সুরেশ একজন পার্সন আছে, সে 800 টাকা 6% সুদে ধার করে। আর নরেশ একজন পার্সন আছে, সে 600 টাকা 10% সুদে ও কিন্তু ধার করে। কত সময় পরে উভয়ের ঋণের পরিমাণ সমান হবে? কত সময় পরে, তার মানে কি এখানে টাইমটা হলো মিসিং, সেই টাইমটাকে আমাকে এখানে খুঁজে বের করতে হবে। দেখো, এখানে বলে দেওয়া আছে যে সুদটা হলো, সেটা হচ্ছে কিন্তু সরল সুদ। সরল সুদ মানে কি, এখানে এই যে 6% 10% এগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে সরল সুদ। ওকে। তো সুদে আসলে বলছে যে সুরেশ কোনো একটা 800 টাকা যেটা ধার করেছে, আর নরেশ যে আছে সে 600 টাকা ধার করেছে। তো সুদে আসলে এই দুটো আহ, তোমার এখানে কত সময় পরে সুদে আসলে তারা কি হবে, সমান হবে। এখানে যেটা ভ্যালু বেরোবে, এর যেটা ভ্যালু বেরোবে, মানে টি বছর পরে তাদের যে সুদে আসলে যত পরিমাণ হবে, যে পরিমাণটা আসবে, সেই পরিমাণটা কিন্তু দুইজনের সমান। ব্যাস এইটুকু জিনিস ক্যালকুলেট করতে বলেছে। তার মানে তুমি খুব ভালো করে বুঝতে পারছো, ইকুয়েশন একটুখানি সাজিয়ে নিতে হবে আমাকে। সেটা হচ্ছে, দেখো, এখানে 800 হলো তোমার হচ্ছে গিভেন, আর 800 এর 6% সুদ, 6% 6%, তাই তো?
তো পার্টিকুলারলি তুমি যদি একটুখানি বিচক্ষণ হও তাহলে ডেফিনেটলি বলতে পারবে পার্সেন্টেজ আর এখানে দুটো শূন্য তারা কিন্তু একসাথে একটু কেটে কুটে যায়। তার মানে কি এখানে পড়ে থাকছে 46, সরি, ছয় ছয় আটে 48, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে তাহলে 48, 48, 48 ইন্টু এটা হচ্ছে কি তাদের 1 বছরের সরল সুদ। এটা তাহলে টি বছর পরে তার সরল সুদ কত টোটাল ইন্টু করে দেবো। তাহলে এই যে পুরো ভ্যালুটা তুমি পেলে এটা তাহলে সমান সমান হবে নাথিং বাট 600, তার মানে নরেসের ক্ষেত্রে 600 প্লাস 600 ইন্টু 10, তার মানে এখানে পড়ে থাকবে সরি 10% যদি বের করি সেটা হচ্ছে তোমার 60, তাহলে ইন্টু টি ডেফিনেটলি। তো এই দুটো ইকুয়েশন, এই যে ছোট্ট ইকুয়েশনটা আছে এটাকে একটু মুখে মুখে সলভ করে নিলেই পুরো ব্যাপারটাই যেন ঝাঁ চকচকে। এখানে টি এর ভ্যালুটা বের করতে হবে। দেখো 12t ইকুয়ালস টু, তাহলে তুমি পেয়ে যাচ্ছ এখানে 200, তার মানে টি সমান সমান যেটা পাওয়া যাচ্ছে 200 ডিভাইডেড বাই 12, ঠিক আছে। তাহলে এটাকে ভাগ করো দেখি, ঠিক আছে, সহজ সরলভাবে তুমি যেভাবে জানো 80, ওকে। 5 12 60, 6 12 72, 6 12 72, তাহলে এখানে তোমার পাওয়া যাচ্ছে 8, ওকে। সো 8/12, তার মানে 4 কেন, এটা হচ্ছে তোমার 2/3, 2/3, 16 2/3 ইজ দ্য আনসার। কোনটা উত্তর? শেষেরটা, ঠিক আছে। তো এইভাবে একটু অবশ্যই চটজলদি ব্যাপারটাকে করতে হবে, নইলে অবশ্যই তোমার দেরি হয়ে যাবে, তুমি আর পরবর্তীতে সময় পাবে না। সো চেষ্টা করবে খুব তাড়াতাড়ি অঙ্কগুলোকে করার, ঠিক আছে। দেখো পরবর্তী অঙ্কটা তুমি দেখতে পাচ্ছ এখানে কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলো 3 বছরের জন্যে, ঠিক আছে। একটা কিছু পরিমাণ টাকা আছে তোমার কাছে, সেটা তুমি 3 বছরের জন্যে কি করলে সেটাকে বিনিয়োগ করা হলো কোনো একটা জায়গায় 3 বছরের জন্যে, ঠিক আছে। বলছে যদি 1% বেশি সুদে তা রাখা হতো তাহলে 5100 টাকা মানে 5100 টাকা অতিরিক্ত পাওয়া যেত। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এটাকে, এই যে টাকাটা আছে এই টাকাটাকে অবশ্যই কোনো একটা X% হারে সেটাকে সুদে দেওয়া হয়েছে, সরি সুদে বিনিয়োগ করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে যদি X% না হয়ে X+1% হতো তাহলে এক্সট্রা এত টাকা পাওয়া যেত 3 বছর পরে, ঠিক আছে। অবশ্যই কিন্তু 3 বছর পরে 5100 টাকা কিন্তু পাওয়া যেত। তার মানে কি এটা যেহেতু সরল সুদ সেই কারণে ডেফিনেটলি প্রথম বছরে তুমি 1% বেশি পাচ্ছ, পরের বছরে আরেক পার্সেন্ট এবং তারপরের বছরে আরেক পার্সেন্ট, টোটাল কিন্তু 3 বছর, এই যে 3 বছর বলে দেওয়া আছে। তো 3 বছর যদি হয় তাহলে টোটাল 3% যদি হয় তাহলে 3% সমান সমান তোমার দেওয়া আছে 5100। তাহলে এখানে তোমাকে বলা হয়েছে ওই অর্থের পরিমাণটা কত। তো ডেফিনেটলি তুমি বলতে পারবে এখানে তোমাকে ক্যালকুলেট করতে হবে 3 মানে এটা হচ্ছে তাহলে 17, 1% মানে হচ্ছে 1700 টাকা, তার মানে 100% মানে তাহলে কত হবে? ডেফিনেটলি তুমি দেখেই বুঝতে পারছো এখানে দুইখানা জিরো অ্যাড হয়েছে, তার মানে এখানেও অ্যাড হয়ে যাবে। তাহলে উত্তরটা তোমার প্রথমটা হচ্ছে এখানে। তো এইভাবে একটু শর্টকাটে করতে হবে ডেফিনেটলি চিন্তা ভাবনা করে। নেক্সট অঙ্ক এখানে দেখতে পাচ্ছ 8930 টাকার বার্ষিক 8% সরল সুদ দেওয়া হয়েছে। সরল সুদের হারে 5 বছর পর সরল সুদ কত হবে? সিম্পল ইন্টারেস্ট বের করতে বলেছে, অন্য কোনো কিছু নয়। তো বিষয়টা হচ্ছে 8% 1 বছরের সুদ, তাহলে 5 বছরের সুদ কত হচ্ছে তাহলে তোমার কাছে 40%, 5 × 8 = 40, ঠিক আছে। তো 40% মানে আমরা জানি কি সেটা হচ্ছে 40 ডিভাইডেড বাই 100, তার মানে এটাকে একটু কাটাকুটি করলে তুমি দেখতে পাবে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 5, 2/5 আমরা পাচ্ছি। তার মানে 8930 এর 40%, তার মানে কত 2/5 যেটা হচ্ছে সেটাই তোমাকে বের করতে বলা হয়েছে, এখানে আর অন্য কিছু নয়। সিম্পল সাধারণ ক্যালকুলেশনটা করতে বলেছে। দেখো একটু কাটাকুটি করি, 5 একে 5, এখানে 39 চলে আসবে, তার মানে 7 চলে আসবে, 7 2 আসবে 23, 4 তারপরে এটা হচ্ছে 6 হয়ে যাবে। তাহলে এখানে তাহলে পাওয়া যাচ্ছে 34 আর 6 দিয়ে 12, তার মানে 92 এরকম কিছু একটা। যা এখানে তো হচ্ছে না, 3 4
কোথাও একটা গন্ডগোল হলো মনে হচ্ছে। 2 5, ঠিক আছে, এখানে গন্ডগোলটা একটুখানি হলো। সেটা হচ্ছে কাটাকুটি করতে গিয়ে 5 এখানে 39 চলে আসবে। তাহলে 5 7 35, 4 3, 5 8 40, 306, এইটা হচ্ছে আমাদের আলটিমেট উত্তর। তাহলে আলটিমেট উত্তর এখানে বেরোবে 17 2 34, 34 তাহলে 3500 হবে। তাহলে এটা ডেফিনেটলি উত্তর চলে আসছে 3500 তোমার 72 টাকা। ঠিক আছে, তো এইভাবে অঙ্কটাকে খুব সহজে শর্টকাট মেথডে আমাকে করতে হবে যেন সময়টা আমার কম লাগে। দুটি সংখ্যার লসাগু আর গসাগু দিয়ে দেওয়া আছে। একটি সংখ্যা যদি এত হয় তাহলে অপর সংখ্যাটা কত। দেখো, এটা সম্পর্কিত একটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে যে দুটো সংখ্যা তোমাকে যদি দেওয়া থাকে, ঠিক আছে, দুটো সংখ্যা ধরো দেওয়া আছে এক্স এবং ওয়াই, ঠিক আছে, কনসেপ্টটা আমি বলে দিচ্ছি প্রথমে। তো এক্স এবং ওয়াই দুটোর যদি গুণফল আমরা বের করি তাহলে সেটা সমান সমান হবে তাদের মানে এক্স ওয়াই এর লসাগু, ঠিক আছে, লসাগু ইন্টু এক্স ওয়াই এর গসাগু। ব্যাপারটা বোঝা গেল? তাহলে বিষয়টা হচ্ছে এক্স ওয়াই এদের মধ্যে একটা সংখ্যা দেওয়া আছে 297, আর একটা সংখ্যা দেওয়া নেই, তো সেটাকে আমি ধরলাম ওয়াই। এখানে লসাগু আর গসাগু দুটোই কিন্তু দেওয়া আছে 2376 ইন্টু 33, ঠিক আছে, এটাই মেথড, এটাই কনসেপ্ট, সেটাকেই আমাদেরকে ইউজ করতে হবে, অন্য কিছু ব্যাপার নয়। তো এখানে দেখো 11 দিয়ে মনে হয় চলে যাবে, 11 2 22, এটা হচ্ছে 27, তাহলে এটাও চলে যাবে 3 11 33, 3 3 9 27, 9 দিয়ে কাটাকুটি করো দেখি, 9 দিয়ে 18, 57 চলে আসছে, 5 লং 45, 6 নং 54, 54 তাহলে 364, ঠিক আছে, 4 9 36, তাহলে আলটিমেট উত্তরটা ওয়াই সমান সমান আমরা পাচ্ছি দিস ওয়ান। ওকে, তো এইভাবে অঙ্কটাকে সলভ করতে হবে ডেফিনেটলি। দেখো পরের অঙ্কটা দেওয়া আছে, 3জন লোক আছে কোনো একটি কাজ করে 18 দিনে কাজটাকে শেষ করে। অন্যদিকে 3জন লোক কিন্তু এখানে, ঠিক আছে, এখানে বলা আছে 6জন বালক ওই একই কাজ, যেই কাজটা 3জন লোক করতো সেই কাজটাই 6জন বালক 18 দিনে শেষ করে, ঠিক আছে। এখানে তারপরে বলা হচ্ছে যে 4জন লোক এবং 4জন বালক একত্রে ওই দিন ওই কাজটি শেষ করবে, সরি কত দিনে ওই কাজটি শেষ করবে, ঠিক আছে, কত দিনে টাইমটা চাইছি এখানে। তো যেটা বেসিক কনসেপ্ট সেটা হলো আর অন্য কিছু নয়, ধরো কোনো একটা লোকের এফিসিয়েন্সি বা দক্ষতা বা ক্ষমতা তুমি যদি বলো সেটাকে আমি এল কনসিডার করলাম, অন্যদিকে কোনো একটা বালকের কনসিডার করলাম আমি সেটা বি, ঠিক আছে। তাহলে এটার কনসেপ্টটা হলো নাথিং বাট 3 ইন্টু এল ইন্টু 18 ইকুয়াল টু, তারা কি একই পরিমাণ কাজ করে, 3জন লোক 18 দিনে যতগুলো কাজ করে 6জন বালক 18 দিনে সেই একই পরিমাণ কাজ করে। তাহলে কনসেপ্টটা হলো দিস ওয়ান। দেখো এখানে ক্লিয়ারলি যদিও ভিজিবল ছিল তবুও কনসেপ্টটা আমি বলে দিলাম তোমাকে, কারণ সবসময় এই 18 এই দুটো জায়গায় সমান থাকে না, তো তখন এই কাজটা করতে হবে। দেখো এল বাই বি সমান সমান যেটা পাওয়া যাচ্ছে, তাহলে একটু কাটাকুটি করে নিই নইলে, তাহলে 2/1 কিন্তু পাওয়া যাচ্ছে। তার মানে এল এর এফিসিয়েন্সি মানে লোকের এফিসিয়েন্সি হচ্ছে, একটা লোকের এফিসিয়েন্সি হচ্ছে 2 আর একটা বালকের এফিসিয়েন্সি হচ্ছে 1। তো এখানে বিষয়টা যাচাই করার বিষয়টা হচ্ছে যে তাহলে টোটাল কত কাজ হয়, টোটাল ওয়ার্ক তুমি যদি দেখো তাহলে সেটা হচ্ছে যে কোনো এক জায়গায় এল এর জায়গায় হয়তো 2 বসাবে অথবা বি এর জায়গায় 1 বসাবে, ঠিক আছে, আর হয়তো এটাকে অথবা এটাকে ক্যালকুলেট করে নেবে। দেখো প্রথমে আমি এটাকে চুজ করলাম, এটাকেই ধরো চুজ করলাম, তাহলে 3 ইন্টু এল এর জায়গায় কী বসাবো, 2 বসাবো, 2 ইন্টু 18, ঠিক আছে, তাহলে এটা উত্তর কিছু একটা বেরোবে, যাই হোক এটা কাটাকুটি করছি না। অন্যদিকে যেটা উত্তর চেয়েছে সেখানে দেখতে হবে 4জন লোক, কি বলেছে, 4জন লোক আর 4জন বালক তারা মিলে একত্রে কাজ করবে, এই যে টোটাল ওয়ার্ক, এই টোটাল ওয়ার্কটা করতে তাদের কতদিন সময় লাগবে, তার মানে কি এটা ডিভাইডেড বাই এটা, ঠিক আছে। তো এল সমান সমান আমরা কত জানি, 2 বসিয়ে দেবো, তাহলে এটা 4 2 8 হয়ে যাবে, 8 প্লাস বি সমান সমান 1 তার মানে 4, তার মানে ওভারঅল এখানে আমরা পেয়ে যাচ্ছি 12, ঠিক আছে। এই দুটো অ্যাড করে
আমি কিন্তু ডাইরেক্টলি এখানে বসিয়ে দিলাম। দেখো এরপরে তোমার হচ্ছে তুমি দেখতে পাবে এটা 3 6 18 সরি 6 2 12 2 2 তাহলে 9। সো 9 ইজ দ্য রাইট আনসার। 9 দিনে তারা মানে 4জন লোক এবং 4জন বালক সেই কাজটাকে শেষ করতে পারে। ব্যাস, দিস ইজ দ্য কনসেপ্ট। ওকে, চলো পরেরটা দেখা যাক। বলছে যে এ কোনো একটি কাজ 4 দিনে শেষ করতে পারে, বি সেই কাজটা সেই একই পরিমাণ কাজটা 12 দিনে শেষ করতে পারে। দুজন মিলে একত্রে কাজটি করলে কত দিনে তা শেষ করতে পারবে? একদম সোজা সাপটা বাংলা ভাষায় আমি যদি এটাকে বলি তাহলে সেটা হচ্ছে 4 দিন এ কাজ করে হচ্ছে তোমার 4 দিনে কোনো একটা কাজ শেষ করতে পারে, বি কাজটা শেষ করতে পারে 12 দিনে। তাহলে এদের মধ্যে তুমি দেখো টোটাল ওয়ার্ক তাহলে কি বেরোবে? এই দুটোর মধ্যে লসাগু বের করবো, লসাগু নাথিং বাট 12। তাহলে এফিসিয়েন্সিটা যেটা বেরোবে সেটা হচ্ছে 12কে 4 দিয়ে ভাগ করলে 3 আসে, আর এখানে 12কে 12 দিয়ে ভাগ করলে 1 আসে। ওকে, কি বলেছে? দুজন মিলে কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? তার মানে কি দুজনের এফিসিয়েন্সি টোটাল হচ্ছে 4, 3 + 1 তার মানে 4। 4 দিয়ে যদি 12কে ভাগ করি তাহলে সেটা আসছে 3। সো 3 ইজ দ্য রাইট আনসার। পরের অঙ্ক দেখো, 7 বছর পূর্বে কি বলেছে? 7 বছর পূর্বে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 3:4। ঠিক আছে, 7 বছর পূর্বে ছিল এটা। বর্তমান থেকে দেখো, বর্তমান থেকে এটা কিন্তু 7 বছর পূর্বে। এরপরে বলেছে 9 বছর পরে তাদের বয়সের অনুপাত হয় দিসমান। তার মানে কি এরপরে বর্তমান থেকে 9 বছর তুমি অ্যাড করবে, তারপরে তাদের বয়সের অনুপাত হয়ে গেছে 7:8। ব্যাপারটা বোঝা গেল? এখানে বলেছে তারপরে বি এর বয়স কত হবে, তার মানে বর্তমানে, হ্যাঁ বর্তমান সময়ে বি এর বয়সটা কত হবে সেটাকে ক্যালকুলেট করতে বলেছে। তো বেসিক্যালি আমাকে এখানে একটাই জিনিস চেক করতে হবে, সেটা হলো মানে আমি শর্টকাটে বলছি কিন্তু এটা অবশ্যই এক্স ওয়াই ধরে করবো না। এখানে শর্টকাট মেথডটা হলো যে তোমাকে এখানে চেক করতে হবে 3 এবং 4-এর মধ্যেকার ডিফারেন্স কত। তুমি এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 3 এবং 4-এর ডিফারেন্সটা হচ্ছে 1। 7 এবং 8-এর ডিফারেন্সটা কত সেটাও তোমাকে চেক করতে হবে, সেটা হচ্ছে 1। তো দুটোই যেহেতু একই, দুটোর ডিফারেন্সটা যেহেতু একই, সেই কারণে এটাকেও 1 দিয়ে গুণ করব, এটাকেও 1 দিয়ে গুণ করব। ঠিক আছে, মানে পুরো রেশিওটাকে 1 দিয়ে গুণ করব, পুরো রেশিওটাকে 1 দিয়ে গুণ করব। এটা অ্যাকচুয়ালি কনসেপ্ট। তো অবশ্যই সেটা করে দেখানোর কোনো মানেই হয় না যেহেতু দুটোই 1। ওকে, তো এখানে এরপরে তোমাকে যেটা চেক করতে হবে যে টোটাল যে কোনো একটা জায়গায় ডিফারেন্সটাকে ক্যালকুলেট করো বা বের করো। সেটা হচ্ছে 3 এবং 7-এর ডিফারেন্স কত? ডেফিনেটলি 4। 4 এবং 8-এর ডিফারেন্স কত? ডেফিনেটলি 4। তো যদি তোমার হচ্ছে এই ভ্যালু দুটোকে দিয়ে যখন তুমি মাল্টিপ্লাই করবে, ধরো এটা 2 হতো, এটা যদি 3 হতো, মাল্টিপ্লাই করার পরে তুমি দেখতে যে এদের মধ্যেকার ডিফারেন্স, এটা এবং এটা, এদের মধ্যেকার ডিফারেন্সটা কিন্তু অবশ্যই সমান চলে আসতো। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি হয়, এটাই রুল, সমান চলে আসবে। সো যেটা বলার সেটা হচ্ছে যে এখানে তোমাকে ডিফারেন্সটাকে চেক করতে হবে। তো ডিফারেন্স যদি চেক করো, ডিফারেন্স তুমি পেয়ে যাচ্ছ 4। সো 4 সমান সমান তোমার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত? 9 + 7 তার মানে 16। তাহলে 1 সমান সমান কত? ক্লিয়ারলি তুমি বলতে পারবে তাহলে 4। এখানে বলেছে 7 বছর পূর্বে যেটা বয়স ছিল সেটা হচ্ছে 3:4। আমার কি বের করতে বলেছে? আমাকে বের করতে বলেছে বি এর বয়স, তার মানে 4। 4 ইন্টু কত হবে তাহলে? 4 ইন্টু 4 তার মানে 16। এখনকার বয়স হচ্ছে বিয়ের 7 বছর আগে বিয়ের বয়স হচ্ছে 16। তাহলে এখন 7 বছর পরে তার মানে +7 করলে আমি বর্তমান বয়সটা পাবো। বর্তমান বয়সটা তাহলে তোমার কাছে চলে আসবে 23। সো 23 ইজ দ্য রাইট আনসার। তো এইভাবে অ্যাকচুয়ালি জিনিসটাকে ক্যালকুলেট করতে হবে। অবশ্যই এই যে রেশিও বের করে যে অঙ্কগুলো আছে, এই যে কনসেপ্টগুলো আছে, একটা অঙ্কের মাধ্যমে ডেফিনেটলি এটাকে বোঝা সম্ভব নয়। যদি আগে থেকে করে থাকো তাহলে এখানে প্র্যাকটিস করে সেটা লাভ আছে। ঠিক আছে, কারণ এটা নিয়েই ধরো বড় বড় 2-3টে করে ক্লাস দরকার হয়, 1 ঘন্টা 2 ঘন্টা করে। সো একটা অঙ্কের মাধ্যমে এটা কিন্তু বোঝা কিন্তু সম্ভব নয়, এতটুকু আমি বলতে পারি। ঠিক আছে, সেই জন্য প্র্যাকটিস দরকার তোমার। পিতাপুত্রের বয়স পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ। তার মানে কি এখানে ফাদার যে আছে আর সান যে আছে তাদের বয়সের অনুপাত কত বলে দিয়েছে? 9:1। ঠিক আছে, পিতার বয়স কিন্তু 9 গুণ। মাতার বয়স এখানে বলেছে, তার মানে মাদার ইজ টু
পুত্র, পুত্রের বয়স তার মানে সন 8:1। কি বলেছে? পিতা ও মাতার বয়সের যোগফল যদি 51 হয় তাহলে পুত্রের বয়স কত? তাহলে কিছুই করার নেই, তোমাকে এখানে ফাদার ইস টু মাদার ইস টু সানের রেশিওটা তোমাকে এখানে বের করতে হবে, অন্য কিছু কাজ নয়। ঠিক আছে, তো ক্লিয়ারলি তুমি দেখতে পাচ্ছ রেশিওটা যেহেতু দেখো কমন কি আছে, সান কমন, এটাও সান কমন, তো এখানে দেখো 1 আছে, এখানে 1 আছে, তার মানে ক্লিয়ারলি রেশিওটা এখানে যেটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 9:8:1। ঠিক আছে, এখানে বলেছে কি ফাদার এবং মাদার তাদের যোগফল তুমি যদি করো তাহলে সেটা হচ্ছে 9 + 8, তার মানে 17। 17 সমান সমান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 51, তার মানে কত? 1 সমান সমান 3 পেয়ে যাবে তুমি, 1 সমান সমান 3। এখানে কি বলেছে? পুত্রের বয়স কত? তো পুত্রের কত, তোমার বয়সের অনুপাতটা কত আছে সেটা হলো 1। সো 1 সমান সমানে আমরা বের করেছি, দ্যাট মিন্স 3 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এখানে যদি 2 থাকতো তাহলে 2 × 3 করতাম, তো এইভাবে অ্যাকচুয়ালি কনসেপ্টটা উঠে আসে। কি বলেছে পরের অঙ্ক? এ বি এর তুলনায় 20% কম কাজ করে। এ বি এর তুলনায় 20% কম কাজ করে। ঠিক আছে, অসুবিধা নেই। যদি যদি এ কোনো কাজ এই যে 7/1/2 ঘন্টায় শেষ করে তাহলে বি কাজটি কত সময়ে শেষ করবে? দেখো এখানে 20% দেওয়া আছে, 20%কে যদি ভেঙে নিই তাহলে সেটা হচ্ছে 1/5। দেখো এখানে কি বলেছে? এ আর বি এই দুটো ঘটনা বলেছে, কে বেশি কাজ করে? এ বি এর তুলনায় 20% কম কাজ করে। ঠিক আছে, তো বি যদি 5 হয় তাহলে এ কত হবে বলো? 5 - 1 4। ঠিক আছে, এটা হচ্ছে কি তাদের কাজের রেশিও, বা তুমি বলতে পারো তাদের এফিসিয়েন্সি রেশিও। তো এটা যদি এফিসিয়েন্সি রেশিও হয় বা ক্ষমতার রেশিও হয় তাহলে টাইমের রেশিওটা কি হবে বন্ধু? নিশ্চয়ই উল্টে যাবে, 5:4 হয়ে যাবে। এ বি এর টাইমের রেশিও এটা কিন্তু। আর এখানে কি বলে দেওয়া আছে? এখানে বলছে যে কোনো একটা কাজ এ করতে সময় লাগায় 7/1/2, তাহলে বি কত সময় সেই কাজটাকে শেষ করবে? তার মানে 5 সমান সমান, এই যে 5টা তুমি এখানে দেখতে পাচ্ছ, সেই 5 সমান সমান দেওয়া আছে তোমার 7/1/2, তার মানে এটা হচ্ছে 15/2, তাই তো? তো এখান থেকে তুমি ডেফিনেটলি 1 সমান সমান বের করার চেষ্টা করবে, 5 দিয়ে ভাগ করে দিলে তুমি দেখবে সেটা চলে আসবে 3/2। ঠিক আছে, 3/2। আর কত ক্যালকুলেট করতে হবে আমাকে? বি এরটা ক্যালকুলেট করতে হবে, তার মানে 4 সমান সমান কত? 4 দিয়ে এই দিকে গুণ করে দাও, গুণ করে দিলে যেটা চলে আসবে 2 কেটে যাবে, দ্যাট মিন্স 6 ঘন্টায় অ্যাকচুয়ালি বি কাজটাকে শেষ করবে। ঠিক আছে, ওকে। পরবর্তী অঙ্ক বলছে একটা মুদিখানা, একটি মুদি এত টাকা কেজি, হ্যাঁ 2.04, আর একটা হচ্ছে 2.88 টাকা কেজি দরে গম কোন অনুপাতে অনুপাতে মিশ্রণ করলে মিশ্রিত গমের দাম প্রতি কেজি দরে এত টাকা হবে? দেখো একটা লো কোয়ালিটি গম আছে, সেটার দাম কত? 2.04। একটা হাই কোয়ালিটি গম আছে, সেটা হচ্ছে 2.88 টাকা। ঠিক আছে, একটা লো কোয়ালিটি, একটা হাই কোয়ালিটি। বলছে এখান থেকে কিছু পরিমাণ গম নেব, এখান থেকে কিছু পরিমাণ গম নেব, এমনভাবে গমটাকে মেশাবো যেন তাদের দামটা হয় কত? 2.52 টাকা পার কেজি। ঠিক আছে, প্রত্যেক কেজিতে এত টাকা যেন আসে। দেখো এটা করার বেসিক যেটা রুল হলো সেটা হচ্ছে যে তোমাকে ডিফারেন্সটাকে বের করে নিতে হবে। ডিফারেন্সটা যদি বের করো, এই যে দেখো 2.04 আর 2.50, এদের ডিফারেন্স কত হবে? 0.48, তাই তো? 0.48, তো 0.48 তুমি এই পাশে লিখবে। অন্যদিকে এটা হচ্ছে এদের দুইজনের ডিফারেন্সটাকে বের করতে হবে, কে ছোট কে বড় দেখে লাভ নেই, তোমাকে এখানে ডিফারেন্সটাকে বের করতে হবে। ডিফারেন্সটা যদি বের করো তাহলে দেখতে পাবে তোমার হচ্ছে 30, তার মানে 36 আসবে, 0.36। ঠিক আছে, এবার এখানে বলেছে রেশিওটাকে বের করতে বলেছে, অনুপাতটাকে বের করতে বলেছে। ঠিক আছে, তো এই দুটোকে কাটাকুটি করে যে অনুপাতটা আসবে সেটাই হয়ে যাবে তোমাদের আসল উত্তর। ঠিক আছে, 12 3 × 36 আর এটা হচ্ছে 4 × 48, তার মানে 3:4। এই যে লো কোয়ালিটির গমটাকে সেটাকে আমরা 3 কেজি নেব, আর যেটা হাই কোয়ালিটি গম আছে সেটাকে আমরা 4 কেজি নিয়ে মিশ্রিত করলে তাদের মিশ্রণের মূল্যটা পার কেজি গম, হ্যাঁ, প্রত্যেক কেজি গমের যে দামটা আসবে সেটা হচ্ছে 2.52 টাকা। ঠিক আছে, তো এইভাবে
ব্যাপারটাকে আমাকে বের করতে হবে। তো উত্তরটা তোমার সামনে ডেফিনেটলি 4 নাম্বার। ঠিক আছে, ওকে। 300 টাকা পি কিউ আর এমনভাবে ভাগ করে দাও, পি কিউ আর এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে কিউ পি এর অপেক্ষা 30 টাকা বেশি পায়। ঠিক আছে, কিউ হচ্ছে পি এর অপেক্ষা 30 টাকা বেশি পায়, অন্যদিকে আর কিউ অপেক্ষা আর হচ্ছে কিউ অপেক্ষা 60 টাকা বেশি পায়। ব্যাপারটা বোঝা গেল? এই দুটোই বলে দেওয়া আছে। আর কি বলে দেওয়া আছে? 300 টাকা টোটাল, তার মানে কি পি প্লাস কিউ প্লাস আর সমান সমান হচ্ছে নাথিং বাট 300 রুপিস। দেখো এখান থেকে তোমাকে কি বের করতে বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে পি কিউ আরকে কত অনুপাতে তোমাকে বের করতে, কত অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে সেটা বের করো। তাহলে ডেফিনেটলি এখান থেকে সলভ করতে হবে, পি কিউ আর এর ভ্যালুটাকে বের করতে হবে, উত্তরটা কিন্তু তোমার সামনে চলে আসবে। কিন্তু দেখো একটুখানি যদি একটু নজরটাকে বেশ ভালো রাখো তাহলে তুমি দেখতে পাবে একটা জিনিস, সেটা হচ্ছে কিউ এর থেকে পি বড়, এখান থেকে বলতে পারছি, এখান থেকে বলতে পারবো কিউ এর থেকে আর বড়, তার মানে রেশিওটা আর এর বেশি হবে, রেশিওর মধ্যে আর এর মানটা বেশি হবে, তারপরে কিউ এর মানটা, তারপরে পি এর মানটা। এখানে রেশিওগুলোকে যদি চেক করো, এখানে এই তিনখানা রেশিও কিন্তু সেটা ফলো করছে না। 4 নাম্বার যে রেশিওটা আছে এখানে দেখতে পাচ্ছ 5:3:2, এই রেশিওটাই অ্যাকচুয়ালি শুধুমাত্র এই যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনটাকে ফলো করছে। দ্যাট ইজ ওয়াই দেখেই এই ব্যাপারটাকে বলে দেওয়া যায় এইভাবে করে। এছাড়া তুমি যদি প্রথম দেখাতে যদি বুঝতে না পারো, ইশারাটা তো যদি বুঝতে না পারো তাহলে কিছু করার নেই, তোমাকে এখানে পি কিউ আর এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তো এর জন্য অন্য কোনো প্রসেস নেই। এখানে তুমি কি করবে, এক কাজ করবে, এখানে কিউ এর ভ্যালুটা বসিয়ে দেবে, তার মানে পি প্লাস 30, পি প্লাস 30 প্লাস 60, তার মানে 90 চলে আসবে। ঠিক আছে, দেখো পি প্লাস কিউ এর ভ্যালু কত জানি আমরা, পি প্লাস 30, এখানে আর এর ভ্যালু কত পাচ্ছি, আর এর ভ্যালু পাচ্ছি পি প্লাস 90 ইকুয়ালস টু 300। এখানে একটু ক্যালকুলেশন করো, 3p সমান সমান পাওয়া যাচ্ছে যেটা, সেটা হচ্ছে তোমার এখানে 120, তার মানে 180 পড়ে থাকবে শুধু। ওকে, সো p সমান সমান যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে তোমার 3, 6, 18, 60, 60। ঠিক আছে, তাহলে কিউ কত? ডেফিনেটলি তুমি বলতে পারবে কিউ হচ্ছে নাথিং বাট পি প্লাস 30, তার মানে 90, আর আর সমান সমান পি প্লাস 90, তার মানে এটা চলে আসবে 150। ঠিক আছে, তো তোমার হচ্ছে কি বের করতে বলে, তাদের ভাগের অনুপাত পি কিউ আর। ঠিক আছে, এক কাজ করি, পি ইস টু কিউ ইস টু আর যদি বলি তাহলে সেটা হচ্ছে 15 আসবে, তারপরে হচ্ছে 90, তারপরে হচ্ছে 60। ঠিক আছে, তো একটু কাটাকুটি করলে এখানে দেখতে পাবে নাথিং বাট 5, 3 আর 2। ঠিক আছে, সো 5, 3, 2, সরি 5, 3, 2 এসছে না, এই রে ভুল করলাম, এক সেকেন্ড জাস্ট আমি খেয়াল করে নিই ব্যাপারটা, আমার ভুল হয়েছে, ব্যাপারটা একটুখানি চেক করতে হবে। দেখো এটা আসবে 60, এটা আসবে 90, এটা আসবে 150, তার মানে ওভারঅল 2:3:5। ঠিক আছে, তো এটাও অ্যাকচুয়ালি উত্তর আসবে, আমি উল্টোটা বলে দিয়েছি এখানে, এটা হবে না, সরি, এইটা হবে আলটিমেট উত্তর। ঠিক আছে, তো এটাকে ক্যালকুলেট করেই বলতে পারলাম, নইলে কিন্তু প্রথমে কিন্তু ভুল হয়ে গেছিলো। ঠিক আছে, ওকে, তো কোনো ব্যাপার না, সেটাকে দেখেও বলা যেত, কিন্তু সেটা পিটা হবে ছোট, তারপরে তার থেকে বড় হবে কিউ, তার থেকে বড় হবে আর। তো এইভাবে কোন রেশিওটা আছে শুধুমাত্র তুমি দেখতে পাবে, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, তো এটাই হচ্ছে আলটিমেট উত্তর। ঠিক আছে, এইভাবে বলা যেতে পারে ব্যাপারটাকে। এছাড়া পুরো ক্যালকুলেট করতে হবে। যদি 15টি ডিমের ক্রয়মূল্য 75 টাকা হয় তাহলে 4 ডজন ডিমের ক্রয়মূল্য কত হবে? এখানে কিছু নয়, তুমি ডজন ব্যাপারটা জানো কি জানো না সেটাই এখানে চেক করতে চেয়েছে তোমার মধ্যে। তো ডজন মানে তো আমরা সবাই জানি, 1 ডজন মানে হচ্ছে 12টা। ঠিক আছে, 1 ডজন ডিম যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে 12টা। এখানে কত ডজন আছে? এখানে 4 ডজন আছে, তার মানে 4 বারে 48, 48টি ডিমের কথা এখানে বলা হয়েছে। 48টি ডিমের ক্রয়মূল্য কত সেটাই তোমাকে এখানে বের করতে বলা হয়েছে। তো এখানে চেক করার বিষয় হলো যে একটা ডিমের মূল্য তাহলে কত হবে,
15টা ডিমের যদি মূল্য 75 টাকা হয় তাহলে একটা ডিমের মূল্য ডেফিনেটলি 5×15 = 75, তাহলে 48খানা ডিমের মূল্য হবে দিস ওয়ান। ঠিক আছে, 5×5 = 25, তার মানে 240, এটা হচ্ছে আলটিমেট উত্তর। ঠিক আছে, পরের অঙ্ক। পি কিউ আর একটি ব্যবসা শুরু করে কিউ যে পরিমাণে বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ করে, তার মানে P/Q এর রেশিও যেটা আসছে সেটা হচ্ছে 3:1। আর যে বিনিয়োগ করে কিউ তার এত অংশ। ঠিক আছে, আর যে বিনিয়োগ করে কিউ তার এত অংশ। ঠিক আছে, R/Q যদি বের করার চেষ্টা করি তাহলে এখানে দেখতে পাবে 1/2/3 এইরকম ব্যাপারটা, তাহলে ওভারঅল সেটা চলে আসবে তোমার হচ্ছে 3/2। PQR এর বিনিয়োগকৃত মূল্যের অনুপাত কত? আচ্ছা, PQR এর অনুপাতটাকে বের করতে বলা হয়েছে, আর অন্য কিছু নয়। তো এখানে তুমি দেখতে পাবে এখান থেকে আমি যদি Q/R বের করি, Q/R সমান তুমি দেখতে পাবে সেটা হচ্ছে 2:3 হয়ে যাচ্ছে। তো এখানে অনুপাতটাকে সমান করতে গেলে কিউটা দেখো কমন, এখানেও কিউ কমন, এখানেও কিউ কমন, তাহলে এই যে এই পার্টটা আর এই পার্টটা এই দুটোকে সমান করতে হবে। তার মানে এই যে পুরো রেশিওটা আছে এটাকে আমি 2 দিয়ে গুণ করে দিলে সেটা চলে আসবে 6:2। ঠিক আছে, তো 6:2:3 ইজ দ্য পি কিউ এবং আর। 6:2:3, ব্যাপারটা বোঝা গেল কি করে আসলো? সো দিস ইজ দ্য রাইট আনসার। ওকে, পরের অঙ্ক। একটা জগৎরাম নামে একজন দুধ বিক্রেতার কাছে বিক্রয়ের জন্য কিছু পরিমাণ দুধ আছে। আচ্ছা, একটা বাকেটের মধ্যে ধরো কিছু পরিমাণ দুধ আছে, ঠিক আছে, অসুবিধা নেই। তারপরে বলছে যে কোন অনুপাতে জল মিশিয়ে মিশ্রণটি বিক্রয় করলে ক্রয়মূল্যে 5% লাভ হবে। আচ্ছা, ক্রয়মূল্যের 5% লাভ হবে। কোনো একটা দুধের বাকেট আছে, একটা দুধওয়ালা আছে, তার কাছে একদম 100% পিওর মিল্ক আছে, 100% কোনো রকমের মিক্সচার করা হয়নি সেখানে। এরপরে বলা হচ্ছে কিছু পরিমাণ জল তুমি এখানে মিশিয়ে দাও আর সেটাকে তুমি বিক্রি করো এমনভাবে যে যেন তোমার 5% লাভ হয়। ব্যাপারটা বোঝা গেল? তো এখানে এত কিছু ভাবার প্রয়োজনই নেই, সরাসরি তুমি বলে দিতে পারবে। বিষয়টা হচ্ছে যে 5% মানে কত, এখানে অ্যাকচুয়ালি কোন অনুপাতে জল মিশিয়েছে সেটা তোমাকে বের করতে বলা হয়েছে। তো 5% যদি লাভ করতে চায়, 5% সমান আমরা কি জানি, 1/20। তাহলে তাদের দুধে যে জল মেশানো হবে সেটার অনুপাতটা হচ্ছে নাথিং বাট দিস ওয়ান। তার মানে 1:20 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, পরের অঙ্কটা খুবই ইজি, একদম সোজা সাপটা পাতি অঙ্ক, কিচ্ছু নেই। এখানে বলা হয়েছে 2/3 এটা আছে, তো এটার উত্তরটা কি হবে? তোমার চলে আসছে 3 2 6 7 7/3, 1/7/3, তাহলে এটা সমান 3/7 আসছে। ঠিক আছে, এটার সাথে কি 1 অ্যাড করতে হবে, 1 অ্যাড করো দেখি, তাহলে এখানে 10/7 পেয়ে যাবে। 10/7, তো 1/10/7 সেটা মানে হচ্ছে নাথিং বাট 7/10। আর বলছে যে এটা সমান এক্স প্লাস, তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম, এক্স প্লাস 7/10 সমান 2 যদি হয় তাহলে এক্সের মান কত? এক্সের মানটা হচ্ছে তাহলে আমরা পেয়ে যাব 10 13। ঠিক আছে, দিস ইজ দ্য রাইট আনসার। তো এতটা সহজ অঙ্ক অ্যাকচুয়ালি দেয়, কিন্তু ওই যে সময়ের মধ্যে করতে হবে। দেখো দারুণ একটা অঙ্ক এসছে তোমার সামনে, বলছে আজ সোমবার হলে আজকের দিনটা যদি সোমবার হয় তাহলে 64 দিন পরে 64 ডেজ দিন পরে কোন বার হবে? দেখো এটার সবথেকে সহজ সরল উপায়টা হলো এটাকে 7 দিয়ে ভাগ করে দাও। 7 দিয়ে ভাগ করলে তুমি দেখতে পাবে 7 9 63, তাহলে একদিন পরে থাকছে। বিষয়টা হচ্ছে এখানে যেটা বলতে চেয়েছে, আজকে যদি সোমবার হয় তাহলে 7 দিন পরে আবার সোমবার হবে, 7 দিন পরে আবার সোমবার হবে, 7 দিন পরে আবার সোমবার হবে, আবার হবে। তো এইভাবে কতবার যাব? 9 বার যাব। ঠিক আছে, 9 বার আমরা গেলাম। তো যে দিনটা পাচ্ছি সেটাও কিন্তু ডেফিনেটলি সোমবার হবে, মানডে হবে। তো মানডে যদি হয় তাহলে বলছে যে 64 দিন পরে
কোন বার হবে, তার মানে ঠিক পরের দিনটা কি হবে বলো দেখি, পরের দিনটা সোমবারের পরে মঙ্গলবার, তো মঙ্গলবার কিন্তু আমরা উত্তর করে আসবো, ঠিক আছে। কিন্তু আমি খুব ডেফিনেটলি জানি যে এই উত্তরটা অনেকের ভুল হয়েছে, কারণ অ্যাকচুয়ালি ওরা এখানে একটু ট্রিক অ্যাপ্লাই করেছে। এখানে বলছে 64 দিন পরে কোন বার পড়বে, তার মানে কি 64 দিন হচ্ছে এটা মঙ্গলবার, মঙ্গলবারের পরে কোন দিনটা পড়ছে সেটা অ্যাকচুয়ালি এখানে বের করতে বলা হয়েছে। তো মঙ্গলবারের পরে কি হবে, বুধবার ইজ দ্য রাইট আনসার। ডেফিনেটলি আমি জানি যে এটা অনেকের ভুল হয়েছিল, ঠিক আছে। তো বুধবার ইজ দ্য রাইট আনসার। তো এই সমস্ত অঙ্ক একটু ভাষার হেরফের করে দিয়েই মানে তোমাকে কিন্তু ট্র্যাপে ফেলে দিতে পারে। চলো পরের অঙ্ক, সোমবার থেকে বুধবারের গড় উষ্ণতা বলে দেওয়া আছে 37 ডিগ্রি, তার মানে কি সোমবার, তার মানে মানডে, টিউসডে আর ওয়েডনেসডে, এই তিনটা মিলিয়ে গড় উষ্ণতা হচ্ছে 37 ইন্টু 3 তাহলে টোটাল। অন্যদিকে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বলেছে, তার মানে কি টিউসডে থেকে শুরু, ওয়েডনেসডে আর থার্সডে, ঠিক আছে, থার্সডে মিলিয়ে তাদের গড় উষ্ণতা বলে দেওয়া আছে 34 ডিগ্রি, 34 ইন্টু 3 তাহলে। ওকে, তো গড় উষ্ণতা এইভাবে বলে দেওয়া আছে। এরপরে বলছে যদি বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতার 4/5% হয়, কি বলেছে, বৃহস্পতিবার তার মানে থার্সডে, থার্সডে হচ্ছে যে উষ্ণতাটা হবে সেটা সোমবারের যেটা উষ্ণতা তার 4/5%, 4/5 অফ মানডে। ব্যাপারটা বোঝা গেল। এইটা কিন্তু এই কটা জিনিস তোমাকে দেওয়া আছে, এখানে বলা হয়েছে তারপর বৃহস্পতিবারের উষ্ণতা কত হবে, থার্সডের যেটা উষ্ণতা সেটা কত হবে, এটা একটু ক্যালকুলেট করে তোমাকে বলতে হবে। দেখো ক্লিয়ারলি কিচ্ছু করতে হবে না, ইকুয়েশনটা তুমি দেখতে পাচ্ছ, এখানে এই দুটো ইকুয়েশনকে কি করো তুমি মাইনাস করে দাও, এটা মাইনাস এটা, তাহলে দেখো এখানে টিউসডে টিউসডে কেটে যাবে, ওয়েডনেসডে ওয়েডনেসডে কেটে যাবে, তাহলে পড়ে থাকবে মানডে মাইনাস থার্সডে সমান সমান, দেখো এটা কিন্তু এরকমভাবে ভাববে, মানে আলাদা করে গুণ করে আবার বিয়োগ করার দরকার নেই, কারণ এই যে 3 মাল্টিপ্লাই 3 আছে, একই নাম্বার আছে, সেই কারণে 37 মাইনাস 34 ইন্টু 3 এইভাবে করা যায়। তো এটা সমান সমান 3 ইন্টু 3 তার মানে 9, ঠিক আছে, এটা সমান সমান 9 পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবার আমাদেরকে কি বের করতে বলা হয়েছে, বৃহস্পতিবার বের করতে বলা হয়েছে, তার মানে কি এই এমটাকেও আমরা 30 দিয়ে রিপ্লেস করব। তো এম সমান সমান ডেফিনেটলি আমরা কি পাবো, 5/4 ইন্টু থার্সডে, সো 5/4 ইন্টু থার্সডে মাইনাস থার্সডে, ব্যাপারটা বোঝা গেল। তাহলে ওভারঅল ব্যাপারটা যেটা আসলো তোমার কাছে, যদি সহজভাবে বলি, দিস ওয়ান ইন্টু থার্সডে সমান সমান 9, এটাকে ক্যালকুলেশনটা করতে হবে আর অন্য কিছু ব্যাপার নয়, 1/4 চলে আসবে এটা ইন্টু থার্সডে সমান সমান 9। তো ওভারঅল থার্সডে সমান সমান যেটা পাওয়া যাচ্ছে 4×9 = 36, ঠিক আছে, তো 36 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হলো আলটিমেট উত্তর। দেখো যেহেতু বলে বলে করছি সেই কারণে কিন্তু সময়টা লাগলো, এখানে দেখিয়ে দিচ্ছি পুরো জিনিসগুলো। তো ডেফিনেটলি তুমি জানো এগুলো পরীক্ষায় এত কিছু লেখার কোনো প্রয়োজন নেই, যতটা পারো শর্টকাটে জিনিসটাকে সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে। যেহেতু এরিথমেটিক কিছু কিছু অঙ্ক কিন্তু একটুখানি করতে হতে পারে, ঠিক আছে, সেটা কিন্তু মেন্টাল প্রিপারেশনটা নিয়ে যেতে হবে। চলো পরের অঙ্কটা খুবই ইজি একটা অঙ্ক, একদম পাতি সহজ, ঠিক আছে, কিছু নেই, বলছে 2/3 এর 1 দিস ওয়ান এর 75 এর এত, কিছু নেই, এটাকে জাস্ট গুণ করতে হবে, অন্য কিছু নয়। 5×5 7/5 চলে আসবে, এটা 75% মানে হচ্ছে তোমার 3/4 540, এইটাকে একটু ক্যালকুলেশন করতে হবে, উত্তরটাকে বের করতে হবে, অন্য কিছু ব্যাপার নয়, ঠিক আছে। ওকে, সো কীভাবে করবো বলো তো, 3 কেটে গেল এখানে, তুমি বলতে পারো এখানে 2 আর 4 কেটে দিলে এখানে 2 পড়ে থাকছে, 5×2 = 10, 10 যদি হয় তাহলে এখানে শূন্যটা কেটে গেল, তাহলে 7 ইন্টু 54 এটা বের করে নিতে পারলেই কাজ হয়ে যাবে। তাহলে 5 × 7 = 35 আর 4 × 7 = 28, 378 ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। দেখো লাস্ট অঙ্ক তোমার সামনে, নিম্নলিখিতের মধ্যে কোনটি সবথেকে বড়, ঠিক আছে,
কোন নাম্বারটা এখান থেকে সব থেকে বড় সেটাকে তোমাকে এখানে বের করতে হবে। দারুণ একটা মেথড আছে, সেই মেথডটাকে শিখে নাও। যে কোনো রকম এরকম যদি মানে রেশিও টাইপের নাম্বার চলে আসে তাহলে সেটাকে তুমি বলতে পারবে। দেখো, প্রথম কাজ হলো চারখানা নাম্বার আছে, কোন নাম্বারটা বড় তোমাকে বের করতে হবে। এটাই হলো আমার জীবনের উদ্দেশ্য এখনকার জন্যে। তো প্রথম দুটো নাম্বারকে তুমি চুজ করবে, এই দুটো নাম্বারকে তুমি তুলে নিয়ে আসো। 7/9 আরেকটা হচ্ছে 11/14। দেখো, এইটাকে একটু কোনাকুনি একটু গুণ চালাও। এই দিকে গুণ চালাবে, এই দিকে গুণ চালাবে। দেখো কি আসবে, দেখো 7 × 14 কত আসে? 70 আর 28, 428, তার মানে চলে আসবে 98। ঠিক আছে, 98। 7 × 14 98 পেলাম। ঠিক আছে, 9 × 11 কত পেয়ে যাব? 99। দেখো কোনটা বড়? ডেফিনেটলি এটা বড়। তো এই দুটো নাম্বারের মধ্যে বড় নাম্বারটা হচ্ছে এটা। এটাই আলটিমেটলি কনক্লুশন আমরা পেয়ে গেলাম এখান থেকে। ব্যাপারটা বোঝা গেল কিভাবে করছি? দেখো এখান থেকে পেয়ে গেলাম দিস নাম্বার, এটা বড়। তাহলে এরপরে এটা এবং এটা, এই দুটো নাম্বারকে আমাকে এরপরে চেক করতে হবে যে কোনটা বড় কোনটা ছোট। তো নিয়ে আসো, তুলে নিয়ে আসো। 3/4 আর এখানে হচ্ছে 11/14। কোনাকুনি গুণ চালাও, এই দুটো নাম্বারের মধ্যে কোনটা বড় একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। 3 × 14 = 42, আর এটা হচ্ছে তোমার 44। দেখো ডেফিনেটলি 44 ইজ গ্রেটার দেন 42, তাহলে এই নাম্বারটা আবার কিন্তু গ্রেটার দেন আমরা বলে দিতে পারি। ঠিক আছে, যেহেতু এটা বড় সেহেতু এটা বড়, এটাই হলো কনসেপ্ট। দেখো এটা পেয়ে গেছি। তাহলে থার্ড যেটা নাম্বার আছে সেটার সাথে এবার চেক করতে হবে আমাকে। তো থার্ড নাম্বার যেটা আছে সেটাকে তুলে নিয়ে আসো। 11/14, কোনাকুনি গুণ চালাও। কোনাকুনি গুণ চালালে এখানে তুমি পেয়ে যাবে একটা হচ্ছে 140, এটা পেয়ে যাবে তুমি হচ্ছে 143। 11 দিয়ে গুণ করলে, আশা করছি তোমরা জানো যে কোনো একটা নাম্বারকে যদি 11 দিয়ে গুণ করো তাহলে সেটা হচ্ছে যে 1 এবং 3 এই দুটোকে লিখে নেব, আর 3 + 1 4, তো 4টাকে এখানে মাঝখানে লিখে নেব। এইভাবে 11 দিয়ে গুণ করা হয়, সেটা আশা করি জানো। তো এখানেও দেখতে পাচ্ছ 143 ইজ গ্রেটার দেন 140, তার মানে এই নাম্বারটাই আসল আমাদের চারখানা নাম্বারের মধ্যে সবথেকে বড় নাম্বার। ঠিক আছে, তো এইভাবে বড়টাকে নির্ণয় করব। যদি ছোট বলতো তাহলে ঠিক সিমিলার প্যাটার্নই আমরা কিন্তু ছোটোটাকেও গেস করতাম। ঠিক আছে, তো এই ছিল তোমাদের মোটামুটি 20খানা অঙ্ক আমি তোমাদের করালাম। আর নেক্সট যে আমাদের ক্লাস আসবে সেই ক্লাসে কিন্তু আমরা পরবর্তী যে 30খানা অঙ্ক আছে সেই অঙ্কগুলোকে করব। ঠিক আছে, অবশ্যই এই যে শর্টকাট মেথডগুলো আছে শর্টকাট মেথডগুলোর মাধ্যমেই। ঠিক আছে, চলো, তো আজকের ক্লাসটা এখানেই থাকছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতক্ষণ ধরে সহ্য করার জন্যে। এতক্ষণ ধরে যখন আছো তাহলে আমাদের এই গরিবের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, সো অনেক অনেক ধন্যবাদ, সবাই খুবই ভালো থেকো।